বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ইতিহাস, প্রোগ্রাম স্নাতক সম্মান, চতুর্থ বর্ষ, কোর্স কোড 2415111। কোর্স শিরোনাম যুক্তরাষ্ট্রের ইতিহাস 1861 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। লেকচার নম্বর 09। লেকচারের শিরোনাম বিশ্বশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের উত্থান, প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকার যোগদান। আর আজকে তোমাদের সাথে রয়েছি আমি কামরুজ্জামান আহমেদ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। প্রথমে আমরা বিশ্বশক্তি হিসেবে আমেরিকার উত্থানের পটভূমি বিষয়ক ধারণা নিব। স্বাধীনতা উত্তর প্রায় 100 বছর আমেরিকা আন্তর্জাতিক অঙ্গন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে নিজের শক্তি বৃদ্ধিতে মনোনিবেশ করে। প্রথম বিশ্বযুদ্ধে যোগদানের মধ্য দিয়ে আমেরিকা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শক্তি হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। 1783 খ্রিস্টাব্দে ভার্সাই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আমেরিকা স্বাধীনতা অর্জনের প্রায় শতাব্দীকাল পর বিশ্ব শক্তি হিসেবে আবির্ভূত হয়। এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে, যুক্তরাষ্ট্র যখন স্বাধীনতা অর্জন করে, স্বাধীনতা অর্জনের পরে প্রায় 100 বছর সময়, এই বিশাল সময় আন্তর্জাতিক অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। এ সময় নিজেকে সরিয়ে নিয়ে যুক্তরাষ্ট্র কি করেছে? নিজের শক্তি বৃদ্ধিতে সকল ধরনের কাজ করেছে। প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে যুক্তরাষ্ট্র 1917 খ্রিস্টাব্দে। তখন এই যোগদানের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শক্তি হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় 1783 খ্রিস্টাব্দে, তো সেই ভার্সাই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আমেরিকা স্বাধীনতা অর্জন করে। তার প্রায় 100 বছর পর বিশ্ব শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র নিজেকে সুপ্রতিষ্ঠিত করে। এই দীর্ঘ সময় আমেরিকা প্রতিবেশী বা বহির্বিশ্বের কোনো দেশের সাথে কোনো ধরনের সংঘাতে লিপ্ত না হয়ে বিচ্ছিন্নতা নীতি অবলম্বন করে নিজেকে অর্থনৈতিক পরাশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করে যায়। এ সময় আমেরিকা যে কোনো ধরনের বিরোধ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করে। বিরোধপূর্ণ ইউরোপীয় রাজনীতি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স সর্বাত্মক সহযোগিতা করলেও বিপ্লব পরবর্তী ফরাসি সরকারকে সমর্থন না দিয়ে জর্জ ওয়াশিংটন 1793 খ্রিস্টাব্দে তার নিরপেক্ষতার নীতি পুনর্ব্যক্ত করেন। তাহলে আমরা যা দেখতে পাচ্ছি এখানে, যে যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভের পর দীর্ঘ 100 বছর কাল তারা কি করেছিল? নিজেকে গুটিয়ে নিয়েছিল এবং প্রতিবেশী কোনো রাষ্ট্র বা বহির্বিশ্বের কোনো রাষ্ট্রের সাথেই কোনো ধরনের সংঘাতে লিপ্ত হয়নি তারা। এ সময় তারা পলিসি অফ আইসোলেশন বা বিচ্ছিন্নতা নীতি অবলম্বন করেছিল, যাতে তারা এই সময়টাতে নিজেকে অর্থনৈতিক পরাশক্তি হিসেবে গড়ে তুলতে পারে। সেজন্য তারা নিজেদের মতো করে কাজ করে গিয়েছে। এ সময় আমেরিকা কারোর সাথে কোনো বিরোধে জড়াতে চায়নি। কোনো বিরোধ দেখা গেলেই তাদের সাথে আলোচনার টেবিলে বসে শান্তিপূর্ণভাবে তা সমাধানের চেষ্টা করেছে। এবং বিরোধপূর্ণ
ইউরোপীয় রাজনীতি থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রেখেছে, সেখানে তারা জড়িয়ে পড়েনি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে আমরা জানি ফ্রান্স সর্বাত্মক সহযোগিতা করেছে। তারা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে সকল ধরনের সহযোগিতা দিয়েছিল যুক্তরাষ্ট্রকে তাদের স্বাধীনতা অর্জনের জন্য ব্রিটেনের কাছ থেকে। তো তা সত্ত্বেও আহ, বিপ্লব পরবর্তী ফরাসি সরকারকে যুক্তরাষ্ট্র সমর্থন দেয়নি কিন্তু। হুম তারা কি করেছে এ সময়? জর্জ ওয়াশিংটন 1793 খ্রিস্টাব্দে তার নিরপেক্ষতার নীতি পুনর্ব্যক্ত করেন, অর্থাৎ যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থানেই থাকবে, কারোর সাথেও থাকবে না এবং কারো বিপক্ষেও যাবে না, এমন নীতি তারা পুনর্ব্যক্ত করে। 1794 খ্রিস্টাব্দে ইংল্যান্ড যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজ আটক করলে আমেরিকা আলোচনার মাধ্যমে তার সমাধানের চেষ্টা করে। দক্ষিণ আমেরিকার উপর প্রভাব বিস্তারকারী দেশ স্পেনের সঙ্গেও আমেরিকা এ সময় সুসম্পর্ক বজায় রাখতে সচেষ্ট থাকে। 1823 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট জেমস মনরো যে পররাষ্ট্র নীতি ঘোষণা করেন তার অন্তর্নিহিত বিষয় ছিল বিচ্ছিন্নতা নীতি, পলিসি অফ আইসোলেশন। এই নীতির আলোকে আমেরিকা সকল ধরনের আক্রমণাত্মক নীতি থেকে সরে আসে। অর্থাৎ আমরা এখানে যা দেখতে পাচ্ছি যে 1794 খ্রিস্টাব্দে ইংল্যান্ড যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক জাহাজ আটক করে। তো যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজ আটক করলেও যুক্তরাষ্ট্র কিন্তু ইংল্যান্ডের সাথে সংঘাতে জড়ায়নি। এ সময় তার আলোচনা করে শান্তিপূর্ণভাবে তার সমাধানের চেষ্টা করেছেন। এছাড়া দক্ষিণ আমেরিকার উপর এ সময় স্পেনের খুব প্রভাব ছিল। তো সেই স্পেনের উপনিবেশও ছিল দক্ষিণ আমেরিকার দেশগুলো। তো সেই স্পেনের সঙ্গে আমেরিকা এই সময় সুসম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছে, যাতে তাদের সাথে কোনো রকমের বিরোধে না জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। যাই হোক, 1823 খ্রিস্টাব্দে এসে প্রেসিডেন্ট জেমস মনরো তার সেই বিখ্যাত পররাষ্ট্র নীতি ঘোষণা করেন, যার মূল বিষয় ছিল বিচ্ছিন্নতাবাদী নীতি, অর্থাৎ বিচ্ছিন্নতা নীতি, পলিসি অফ আইসোলেশন বলা হয় যেটাকে। নিজেকে গুটিয়ে রাখার নীতি, নিজেকে সরিয়ে নেওয়ার নীতি। এই নীতির আলোকে আমেরিকা সকল ধরনের আক্রমণাত্মক নীতি থেকে সরে আসে এ সময়। ইউরোপীয়দের যে কোনো উপনিবেশের উপর যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করা থেকে সরে আসে। ইউরোপীয় রাষ্ট্রসমূহের মধ্যে সংঘটিত তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো দ্বন্দ্ব সংঘাত বা যুদ্ধ থেকেও আমেরিকা হস্তক্ষেপ না করার নীতি গ্রহণ করে। তবে ল্যাটিন আমেরিকায় ইউরোপীয় কোনো শক্তি যদি উপনিবেশ স্থাপন করতে চায়, তাহলে আমেরিকা তা কোনো মতেই বরদাস্ত করবে না বলে সাফ জানিয়ে দেয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ইউরোপীয়দের যে সকল উপনিবেশ ছিল যেখানে যেখানে যুক্তরাষ্ট্র এই পর্যায়ে এসে কারো উপর হস্তক্ষেপ করেনি এবং হস্তক্ষেপ করবে না বলে তার অবস্থান সুস্পষ্ট করে, সুনির্দিষ্ট করে। এবং ইউরোপীয় রাষ্ট্রসমূহের মধ্যে সংঘটিত যে কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত বা যুদ্ধ থেকে আমেরিকা তাদেরকে সরিয়ে রাখে। অর্থাৎ ইউরোপীয় স্বার্থ সংশ্লিষ্ট কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাতের সাথে যুক্তরাষ্ট্র নিজেকে আর জড়াবে না বলে সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, এবং কোনো রকমের হস্তক্ষেপ করবে না বলেও যুক্তরাষ্ট্র অবস্থান গ্রহণ করে। তবে যুক্তরাষ্ট্র একথাও জানিয়ে দেয় যে ল্যাটিন আমেরিকায় যদি ইউরোপীয় কোনো শক্তি উপনিবেশ স্থাপন করে বা করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তা বসে বসে দেখবে না, কোনোভাবেই বরদাস্ত করবে না। এবার আমরা আসব বিচ্ছিন্নতাবাদী নীতির
অবসান কিভাবে ঘটে যুক্তরাষ্ট্রের সে প্রসঙ্গে। গৃহযুদ্ধ পরবর্তী সময়ে পুনর্গঠনের ফলে যুক্তরাষ্ট্রে কৃষি ও শিল্পপণ্য উৎপাদন ব্যাপকভাবে বেড়ে যায়। এই উৎপাদন বেড়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয়। এতে আমেরিকার জাতীয় আয় বৃদ্ধি পায়, শক্তিশালী অর্থনীতি গড়ে ওঠে। ব্যাপকভাবে উৎপাদিত পণ্যের জন্য নতুন নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে আমেরিকা মনরো মতবাদের পরিবর্তন ঘটিয়ে বহির্মুখী হয়ে ওঠে। এছাড়া ইউরোপীয় শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও জৌলুসের প্রতি গভীর আকর্ষণ আমেরিকান বিচ্ছিন্নতাবাদকে ভাসিয়ে নিয়ে যায়। তাহলে যা দেখতে পাচ্ছি আমরা এখানে তা হলো আহ, যুক্তরাষ্ট্রে 1861 থেকে 65 খ্রিস্টাব্দের মধ্যে যে গৃহযুদ্ধ হয়, সেই এক গৃহযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর পুনর্গঠন পরিকল্পনা গ্রহণ করা হয়। আমরা জানি যে আহ, তিনটি পুনর্গঠন পরিকল্পনা সেখানে আহ, নেওয়া হয়েছিল। তো সেই পুনর্গঠনের ফলে যুক্তরাষ্ট্রে কৃষি ও শিল্প পণ্যের উৎপাদন ব্যাপকভাবে বেড়ে যায়। এই উৎপাদন বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্য বেড়ে যায় এবং সম্প্রসারিত হয়। এতে আমেরিকার জাতীয় আয় বৃদ্ধি পায় এবং অর্থনীতি হয়ে ওঠে শক্তিশালী। এভাবে ব্যাপকভাবে উৎপাদিত পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নতুন বাজার প্রয়োজন হয়ে ওঠে এবং সেই নতুন নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে আমেরিকা এ পর্যায়ে এসে মনরো মতবাদের পরিবর্তন ঘটায়। অর্থাৎ মনরো মতবাদ থেকে সরে এসে, অর্থাৎ পলিসি অফ আইসোলেশন থেকে সরে এসে তখন বহির্মুখী হয়ে ওঠে, অর্থাৎ বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করে এবং নতুন নতুন বাজার খোঁজার চেষ্টা করে এ সময়। এছাড়া ইউরোপীয় শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং জৌলুসের প্রতি যুক্তরাষ্ট্রের গভীর আকর্ষণ তৈরি হয় এবং এই আকর্ষণ আমেরিকান বিচ্ছিন্নতাবাদকে দূরে ঠেলে দেয়। 19 শতকের শেষ দিকে এসে যুক্তরাষ্ট্রে কাঁচামালের সরবরাহ বৃদ্ধি, প্রচুর বিদেশি শ্রমিকের আগমন, নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন প্রভৃতি কারণে কৃষি ও শিল্পের অভূতপূর্ব উন্নতি ঘটে। টেলিফোন, টেলিগ্রামের উদ্ভাবন, লৌহ ও ইস্পাত শিল্পের বিকাশ, তেল ও পেট্রোলিয়ামের ব্যাপক মজুত ও উত্তোলন এবং রেল ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ও সম্প্রসারণের ফলে আমেরিকার শিল্প উৎপাদন যে কোনো শিল্পোন্নত দেশের সমপর্যায়ে উন্নীত হয়। সুতরাং বাস্তব প্রয়োজনে আমেরিকার উদ্বৃত্ত কৃষি ও শিল্প পণ্যের জন্য নতুন নতুন বাজার প্রয়োজন হওয়ায় তাদের পক্ষে আর বিচ্ছিন্নতাবাদী নীতি অনুসরণ করা সম্ভব ছিল না। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 19 শতকের শেষ দিকে এসে যুক্তরাষ্ট্রের কাঁচামালের সরবরাহ বেড়ে যায়, প্রচুর বিদেশি শ্রমিকের আগমন ঘটে যুক্তরাষ্ট্রে, একই সাথে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ঘটে এবং এই নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের কারণে কৃষি ও শিল্পের অভূতপূর্ব উন্নতি ঘটে। কৃষি বিপ্লব ঘটে, শিল্প বিপ্লব ঘটে। টেলিফোন, টেলিগ্রামের উদ্ভাবন হয়, এতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়, লৌহ ও ইস্পাত শিল্পের বিকাশ হয়, তেল ও পেট্রোলিয়ামের ব্যাপক মজুদ আবিষ্কার হয় এবং একই সাথে উত্তোলন শুরু হয়ে যায় এবং রেল ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটে এ সময় এবং রেল লাইনেরও সম্প্রসারণ হয়। এ সকল ঘটনার ফলে আমেরিকার শিল্পোৎপাদন এত পরিমাণ বেড়ে যায় যে যে কোনো শিল্পোন্নত দেশের সমপর্যায়ে পৌঁছে যায় তাদের উৎপাদন। সুতরাং বাস্তব প্রয়োজনে আমেরিকা তাদের এই উদ্বৃত্ত কৃষি ও শিল্প পণ্যের জন্য নতুন নতুন বাজার খোঁজার প্রয়োজন হয় এবং এ কারণে তারা বিচ্ছিন্নতাবাদী নীতি থেকে সরে আসে। কাজেই আমেরিকা বাধ্য হয়েই সম্প্রসারণবাদী নীতি গ্রহণ করে। আমেরিকা কর্তৃক
বিচ্ছিন্নতাবাদী নীতির অবসান এবং সম্প্রসারণবাদী নীতি গ্রহণের গুরুত্বপূর্ণ কারণটি ছিল ইউরোপীয় রাষ্ট্রসমূহের আগ্রাসী ঔপনিবেশিক নীতি। 19 শতকের শেষ দিকে ইংল্যান্ড বিশ্বের প্রায় প্রতিটি মহাদেশেই উপনিবেশ স্থাপন ও সাম্রাজ্য বিস্তার করে নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থানকে পাকাপোক্ত করে। রাশিয়া এশিয়ার একটি বিরাট অংশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। অপরদিকে জাপানও এশিয়ার রাজনীতিতে শক্তিশালী হয়ে ওঠে। জাপানের এই শক্তিশালী হয়ে ওঠা দূর প্রাচ্যের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়। জার্মানি ওই সময় ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। এমত অবস্থায় আমেরিকার বিচ্ছিন্নতাবাদ নীতি তাকে একঘরে করে ফেলে। এ পরিস্থিতি দীর্ঘ সময় চলতে থাকলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমেরিকার বাজার হারিয়ে যাবে, আবার নিজ ভূখণ্ডের সীমানাও হুমকির মুখে পড়ে যাবে। দেশের অভ্যন্তরীণ প্রাকৃতিক সম্পদ একনাগাড়ে দীর্ঘ সময় ব্যবহার হলে তা একসময় নিঃশেষ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে এ পর্যায়ে এসে জাপান এশিয়ার রাজনীতিতে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং জাপানের এই শক্তিশালী ওঠার কারণে দূরপ্রাচ্যের রাজনীতি নতুন মেরুকরণ শুরু হয়ে যায়। দূরপ্রাচ্যের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়ে যায়। জার্মানিও এ সময় ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। অর্থাৎ ইংল্যান্ড আর একাকী শক্তিশালী রইল না। জার্মানি এ সময় বেশ তার প্যারালাল আরেকটি শক্তি হয়ে দাঁড়িয়ে গেল। এমত অবস্থায় আমেরিকা মনে করে যে সে যদি বিচ্ছিন্নতাবাদ নীতি থেকে সরে না আসে তাহলে সে একঘরে হয়ে যাবে। সেই কারণে তারা দীর্ঘ সময় এই পরিস্থিতি যাতে না চলে সে কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা করে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের বাজার হারিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটেই তারা তাদের বিচ্ছিন্নতাবাদ নীতি থেকে সরে আসার চিন্তা করে। আবার নিজ ভূখণ্ডের সীমানাও হুমকির মুখে পড়ার শঙ্কা তৈরি হয়। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি বিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে দেখা যাবে যে একসময় শক্তিধর দেশগুলো, বিশেষ করে ইউরোপীয় দেশগুলো যেগুলো রয়েছে, জার্মানি বা ব্রিটেন অথবা অন্যান্য দেশ, তারা একসময় যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এবং দেশের অভ্যন্তরীণ প্রাকৃতিক সম্পদ যদি দীর্ঘ সময় এক নাগাড়ে যুক্তরাষ্ট্র ব্যবহার করে, বাইরে থেকে কোনো সম্পদ আহরণের চেষ্টা না করে, তাহলে একসময় দেখা যাবে যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সম্পদ নিঃশেষ হয়ে গিয়েছে। এ সময় বিজ্ঞানী চার্লস ডারউইন তার বিবর্তনমূলক মতবাদ ও নৌবাহিনীর ক্যাপ্টেন আলফ্রেড থেয়ার নৌবাহিনী সম্প্রসারণ সংক্রান্ত মতবাদ দেন। সেই মতবাদে যুক্তরাষ্ট্র সম্প্রসারণবাদী নীতিতে আরও বেশি ঝুঁকে পড়ে। ডারউইনের মতবাদটি ছিল সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট, অর্থাৎ অস্তিত্ব রক্ষার সংগ্রামে যোগ্যতমরাই টিকে থাকে। বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে সাম্রাজ্যবাদী ও সম্প্রসারণবাদী হয়ে উঠছে, যুক্তরাষ্ট্র যদি সেভাবে কাজ না করে তবে তাকে শক্তি বলয় থেকে ছিটকে পড়তে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতিবিজ্ঞানী চার্লস ডারউইন এ সময় একটি যুগান্তকারী তত্ত্ব দিয়েছিলেন। তার তত্ত্বটি বিবর্তনমূলক মতবাদ নামেই পরিচিত এবং এই বিবর্তনমূলক মতবাদটি ছিল সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট, অর্থাৎ অস্তিত্ব রক্ষার সংগ্রামে যারা যোগ্যতার পরিচয় দিবে, ফাইট করে টিকে থাকতে পারবে, তারাই শেষ পর্যন্ত বিজয়ী হবে। পাশাপাশি নৌবাহিনীর
ক্যাপ্টেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্যাপ্টেন আলফ্রেড থেয়ার নৌবাহিনী সম্প্রসারণ বিষয়ক একটি মতবাদ দেন, যে মতবাদ যুক্তরাষ্ট্র গ্রহণ করে এবং সম্প্রসারণবাদী নীতিতে আরো বেশি ঝুঁকে পড়ে। তো যাই হোক, বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে সাম্রাজ্যবাদী ও সম্প্রসারণবাদী হয়ে উঠছে, যুক্তরাষ্ট্র তার প্রেক্ষাপটে যদি কাজ না করে, তাহলে সেই শক্তিবলয় থেকে নিজেই ছিটকে পড়ে যাবে, এই উপলব্ধি যুক্তরাষ্ট্রের হয়েছিল এ সময়। ওই সময় ইংল্যান্ড, জার্মানি, স্পেন এই সকল রাষ্ট্রে ছিল শক্তিশালী নৌবাহিনী। এদিকে আমেরিকার উভয় পাশে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর বেষ্টিত থাকায় আলফ্রেড থেয়ার আমেরিকাকে নৌশক্তি গড়ে তোলার আহ্বান জানান এবং ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের হাওয়াই দ্বীপপুঞ্জ সহ অন্যান্য অঞ্চল দখল করে শক্তি বৃদ্ধির আহ্বান জানান। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এ সময় তার নৌবাহিনী খুব বেশি সুসংহত করতে পারেনি। তো ইংল্যান্ড, জার্মানি, স্পেন এদের ছিল শক্তিশালী নৌবাহিনী। এই অবস্থা বিবেচনা করে আলফ্রেড থেয়ার তার গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়েছিলেন, যেটা যুক্তরাষ্ট্র লুকিয়ে নিয়েছিল। এই তত্ত্বের আরেকটি কারণ ছিল, তা হচ্ছে যে যুক্তরাষ্ট্র তার উভয় পাশে দুটি মহাসাগরের অবস্থান রয়েছে। এক পাশে হচ্ছে আটলান্টিক মহাসাগর, আর এক পাশে হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই দুটি মহাসাগর দ্বারা দুই পাশে বেষ্টিত থাকায় আলফ্রেড থেয়ার আমেরিকাকে শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার আহ্বান জানান, যেটা সম্ভব ছিল এবং সম্ভাবনাময় একটি খাত ছিল যুক্তরাষ্ট্রের জন্য। এবং ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের হাওয়াই দ্বীপপুঞ্জ সহ অন্যান্য অঞ্চল দখল করে শক্তি বৃদ্ধির আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রকে তিনি। যুক্তরাষ্ট্র এই আহ্বানে সাড়া দিয়ে মার্কিন সরকার 1870 ও 1880-র দশকে বিশাল বিশাল নৌ রণতরী তৈরি করে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নৌশক্তিতে রূপান্তরিত হয়। ফলে আমেরিকা দ্রুত সম্প্রসারণ নীতি বাস্তবায়ন ও শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ শুরু করে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র 1899 সালে সামোয়া দ্বীপপুঞ্জ, 1898 সালে হাওয়াই দ্বীপপুঞ্জ, 1898 সালে কিউবা, 1899 সালে ফিলিপাইনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। বিংশ শতাব্দীর প্রথম দিকে বিশ্বব্যাপী, বিশেষ করে ইউরোপ মহাদেশে পুঁজির অবাধ বিকাশ, উপনিবেশ প্রতিষ্ঠার প্রতিযোগিতা, স্বার্থপর উগ্র জাতীয়তাবাদ ও সমর প্রতিযোগিতা ইউরোপীয় শক্তিগুলোকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছিল। এই যুদ্ধে মোট 34টি দেশ পরস্পরের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধে যোগদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি থেকে সরে আসে। তাহলে আমরা কি দেখছি এখানে, যে বিংশ শতাব্দীর প্রথম দিকে বিশ্বব্যাপী, বিশেষ করে ইউরোপ মহাদেশে পুঁজির অবাধ বিচরণ এবং অবাধ বিকাশ ঘটে। এ সময় ইউরোপে উপনিবেশ প্রতিষ্ঠার প্রতিযোগিতাও লক্ষণীয়। অর্থাৎ ইউরোপের শক্তিধর দেশগুলো বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন মহাদেশে গিয়ে তাদের উপনিবেশ বা বাজার তৈরি করার চেষ্টায় লিপ্ত হয়। এ সময় স্বার্থপর উগ্র জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে ওঠে এ সময়, এবং একই সাথে সমর প্রতিযোগিতা দেখা যায় ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে, এবং এই সকল বিষয় ইউরোপীয় শক্তিগুলোকে একে অপরের বিরুদ্ধে সংঘাতের দিকে ঠেলে দেয়। এই সংঘাতই একসময় 34টি দেশের মধ্যে সরাসরি ছড়িয়ে পড়ে, এবং এভাবেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এবং প্রথম বিশ্বযুদ্ধে যোগদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি থেকে সরে এসে নতুন
ধারার সূচনা করে। উদ্ভূত বিভিন্ন সামাজিক উদ্ভূত বিভিন্ন আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র 5ই এপ্রিল 1917 খ্রিস্টাব্দে তার নিরপেক্ষ নীতি পরিত্যাগ করে ইঙ্গ-ফরাসি শক্তির পক্ষ নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেকে একটি প্রথম সারির ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করে। 1914 খ্রিস্টাব্দের আগস্টে শুরু হওয়া এই যুদ্ধে এক পক্ষে ছিল জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক মিলে অক্ষশক্তি এবং অপর পক্ষে ছিল ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, বেলজিয়াম ও ইটালি মিলে মিত্রশক্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় বিভিন্ন সংকটের প্রেক্ষাপটে, তো সেই উদ্ভূত বিভিন্ন আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র 1917 খ্রিস্টাব্দের 5ই এপ্রিল তার সেই পুরনো নিরপেক্ষ নীতি পরিত্যাগ করে ইঙ্গ-ফরাসি শক্তির পক্ষ নিয়ে অর্থাৎ ইংল্যান্ড এবং ফ্রান্সের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে অবতীর্ণ হয়। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেকে একটি প্রথম সারির ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে প্রমাণ করার সুযোগ পায় এবং প্রমাণ করে। 1914 খ্রিস্টাব্দের আগস্টে শুরু হওয়া এই যুদ্ধে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দের আগস্টে। তো এ সময় শুরু হওয়া এই যুদ্ধে দুটি পক্ষ ছিল, একটা হচ্ছে অক্ষ শক্তি, একটা হচ্ছে মিত্র শক্তি। অক্ষ শক্তিতে ছিল জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, এবং মিত্রপক্ষে ছিল ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, বেলজিয়াম এবং ইটালি। এই মিত্র শক্তি পক্ষেই যুদ্ধে যোগদান করেছিল যুক্তরাষ্ট্র। এবার আমরা আসব যে প্রথম বিশ্বযুদ্ধে কেন আমেরিকা যোগদান করেছিল সে প্রসঙ্গে। আদর্শিক কারণে যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের পক্ষে যুদ্ধে যোগদান করে। প্রেসিডেন্ট উড্রো উইলসন গণতান্ত্রিক ধারার মানুষ ছিলেন বিধায় তিনি ইংল্যান্ডের পক্ষে যুদ্ধে যোগদান করেন। নৃতাত্ত্বিক ও সংস্কৃতিগত দিক থেকে ব্রিটেন ছিল আমেরিকানদের মাতৃভূমি। ভাষা, সাহিত্য, আইন কানুন সহ সকল দিক থেকেই ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ছিল গভীর মিল ও ঘনিষ্ঠ আত্মিক সম্পর্ক। কাজেই আমেরিকানরা ব্রিটেনের পক্ষে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করে। তাহলে কি দেখা যাচ্ছে যে আদর্শিক কারণ চলে এসেছে এখানে। আদর্শটা কি ছিল? আদর্শ ছিল যুক্তরাষ্ট্র বরাবরই গণতন্ত্র ছিল, গণতান্ত্রিক ভাবধারার অনুসারী ছিল যুক্তরাষ্ট্র, গণতন্ত্রের চর্চা করত তারা, এবং একই সাথে ইংল্যান্ডেও গণতন্ত্রের চর্চা হতো। তো সে কারণে এই আদর্শিক কারণ থেকে যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের পক্ষাবলম্বন করে। প্রেসিডেন্ট উড্রো উইলসনও গণতান্ত্রিক ধারার মানুষ ছিলেন। নৃতাত্ত্বিক এবং সংস্কৃতিগত দিকের কথা এসেছে এখানে, অর্থাৎ মানুষের যে গঠনগত বৈশিষ্ট্য, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিকদের যে গঠনগত বৈশিষ্ট্য যেগুলো রয়েছে তাকে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য বলা হচ্ছে, এবং তাদের যে সাংস্কৃতিক দিকগুলো রয়েছে, এই উভয় দিক থেকে ব্রিটেনের সাথে তাদের গভীর মিল ছিল, এবং ব্রিটেন ছিল আমেরিকানদের মাতৃভূমি। আমরা আগে জানি যে ব্রিটেন থেকে যাদেরকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে বিভিন্ন সময় বা অভিবাসী হয়েছে যুক্তরাষ্ট্রে, তারাই কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক। সে কারণে আমেরিকানদের পিতৃভূমি ছিল বা মাতৃভূমি ছিল ব্রিটেন। ভাষা, সাহিত্য, আইন কানুন সহ সকল দিক থেকেই সে কারণে ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর মিল
ছিল এবং একই সাথে ঘনিষ্ঠ আত্মিক সম্পর্ক ছিল। এ কারণে আমেরিকানরা ব্রিটেনের পক্ষে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করে। এখানে আমরা একটি আলোকচিত্র দেখতে পাচ্ছি। প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রেসিডেন্ট উড্রো উইলসনের চিত্র দেখতে পাচ্ছি আমরা এখানে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স আমেরিকাকে আর্থিক, সামরিক ও নৈতিকভাবে সাহায্য করে বিধায় খুব সহজে আমেরিকা ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়। এজন্য আমেরিকার জনগণ ফ্রান্সের প্রতি বিশেষ দুর্বল ও সহানুভূতিশীল ছিল। আমরা জানি যে স্ট্যাচু অফ লিবার্টি যুক্তরাষ্ট্রকে ফ্রান্স উপহার দিয়েছিল তাদের স্বাধীনতা যুদ্ধের স্মারক হিসেবে। সেটি এখনো যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে রয়েছে। ফলে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্স আক্রান্ত হলে জার্মানির আগ্রাসন ঠেকাতে আমেরিকা মিত্রশক্তির পক্ষে যোগদান করে। মিত্রশক্তির দেশগুলোর সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধের বহু পূর্ব হতেই যুক্তরাষ্ট্রের ছিল ঘনিষ্ঠ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। তাই আমেরিকার বাণিজ্যিক স্বার্থে উইলসন তার মন্ত্রী পরিষদকে প্রথম বিশ্বযুদ্ধে শক্তিকে সমর্থন দানে বাধ্য করেছিল। তাহলে যা দেখতে পাচ্ছি আমরা তা হলো ফ্রান্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের সময়। তারা সর্বাত্মক সমর্থন দিয়েছিল, সাহায্য করেছিল যুক্তরাষ্ট্রকে তাদের স্বাধীনতা যুদ্ধে। বিপুল অর্থ দিয়ে সাহায্য করেছিল, সামরিক খাতে অস্ত্র দিয়ে, সেনা দিয়ে সাহায্য করেছিল। এ কারণে খুব সহজেই ইংল্যান্ডের কাছ থেকে কিন্তু যুক্তরাষ্ট্র স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিল। এই জন্য আমেরিকার জনগণ ফ্রান্সের প্রতি বিশেষ দুর্বল ছিল এবং সহানুভূতিশীল ছিল। ফলে প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্স যখন আক্রান্ত হয় জার্মান কর্তৃক, তখন জার্মানির আগ্রাসন ঠেকাতে আমেরিকা মিত্রশক্তির পক্ষে যোগদান করে তাদের কৃতজ্ঞতা স্বীকৃতি হিসেবে। মিত্রশক্তির দেশগুলোর সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধের বহু পূর্ব হতেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক ছিল। সে কারণে আমেরিকার বাণিজ্যিক স্বার্থেই উইলসন তার মন্ত্রিপরিষদকে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তিকে সমর্থন দানে বাধ্য করে। 1914 খ্রিস্টাব্দে আমেরিকা মিত্রশক্তির কাছে রপ্তানি করে $824 মিলিয়ন, যা 1915 খ্রিস্টাব্দে গিয়ে দাঁড়ায় $2 বিলিয়ন। এছাড়া যুদ্ধকালীন সময়ে মিত্রশক্তিগুলো যুক্তরাষ্ট্র থেকে ব্যাপক হারে সমরাস্ত্র আমদানি করতে থাকে। বাণিজ্যিক বিষয় ছাড়াও এ সময় আমেরিকার কাছ থেকে মিত্রশক্তিগুলো, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, এরা বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করেছিল 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত, যার পরিমাণ ছিল $2.3 বিলিয়ন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1914 খ্রিস্টাব্দে আমেরিকা মিত্রশক্তির কাছে $824 মিলিয়ন রপ্তানি করে বিভিন্ন পণ্য সামগ্রী, যা এক বছরের ব্যবধানে $2 বিলিয়ন উন্নীত হয়। এই বিরাট অঙ্কের বাণিজ্যিক স্বার্থ যুক্তরাষ্ট্র কোনোভাবে হাতছাড়া করতে রাজি ছিল না, যে কারণে তারা যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে রয়েছে যে মিত্র দেশগুলোর সাথে, তাদের পক্ষ নিয়ে যুদ্ধ করে যাতে তাদের বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ থাকে। এছাড়া যুদ্ধকালীন সময়ে দেখা গিয়েছে যে মিত্রশক্তিগুলো যুক্তরাষ্ট্র থেকে ব্যাপক হারে সমরাস্ত্র আমদানি করতে থাকে শত্রুদের সাথে যুদ্ধ করার জন্য, এবং এই সমরাস্ত্র রপ্তানি বাবদও যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ বাণিজ্যিক সুবিধা আদায় হয়ে যায়। বাণিজ্যিক বিষয় ছাড়াও এ সময় আমেরিকার কাছ থেকে মিত্র দেশগুলো ঋণ গ্রহণ করে বিপুল পরিমাণ। শুধু বাণিজ্যই করেনি, ছিল না, বাণিজ্যিক সম্পর্ক ছিল না, এই দেশগুলোর সাথে ঋণ বিষয়ক সম্পর্ক ছিল। 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত দেখা যাচ্ছে যে $2.3 বিলিয়ন ঋণ যুক্তরাষ্ট্রের পাওনা ছিল মিত্রশক্তির দেশগুলোর কাছে। যুদ্ধে
মিত্র শক্তি হেরে গেলে তাদের পক্ষে যুক্তরাষ্ট্রের এ বিপুল পরিমাণ ঋণ কোনোভাবেই পরিশোধ করা সম্ভব হবে না বুঝতে পেরে মার্কিন শিল্প ও ব্যাংক মালিকরা যুক্তরাষ্ট্র সরকারকে মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করার জন্য চাপ সৃষ্টি করে। যুক্তরাষ্ট্র ইউরোপীয় শক্তির ভারসাম্য রক্ষা করার জন্য অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ার রক্ষা করার জন্য প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে। এই যুদ্ধে জার্মানি কর্তৃক ফ্রান্সের স্থলশক্তি আর ব্রিটেনের নৌশক্তি হেরে গেলে ইউরোপে একক জার্মানির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং ইউরোপীয় শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যাবে মনে করে যুক্তরাষ্ট্র একই সঙ্গে জার্মানি আমেরিকায় আগ্রাসন চালানোর চেষ্টা করবেও মনে করে যুক্তরাষ্ট্র। সে কারণে এই শক্তিসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে মনে করে যুক্তরাষ্ট্র। এই কারণে প্রথম বিশ্বযুদ্ধে তারা যোগদান করে মিত্রশক্তির পক্ষে। তাহলে আমরা এখানে যা দেখতে পাচ্ছি যে প্রথম বিশ্বযুদ্ধে যদি মিত্রশক্তি হেরে যেত তাহলে তাদের পক্ষে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নেয়া বিপুল পরিমাণ ঋণ কোনোভাবে তারা পরিশোধ করতে পারতো না। এটা যুক্তরাষ্ট্র বুঝতে পেরে তারা মার্কিন শিল্প ও ব্যাংক মালিক যারা ছিল তারা যুক্তরাষ্ট্র সরকারকে মিত্র শক্তির পক্ষে যুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে চাপ সৃষ্টি করে এবং একই সাথে যুক্তরাষ্ট্র ইউরোপে যে ব্যালেন্স অফ পাওয়ার ছিল অর্থাৎ শক্তির ভারসাম্য ছিল সেটি যাতে নষ্ট না হয় সেজন্য প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে। কারণ এই যুদ্ধে দেখা গিয়েছিল যে জার্মানি যদি ফ্রান্সকে হারিয়ে দেয় এবং ব্রিটেনকে হারিয়ে দেয় তাহলে ফ্রান্সের স্থলশক্তি নষ্ট হয়ে যাবে এবং ব্রিটেনের যে শক্তিশালী নৌ শক্তি রয়েছে সেটাও ধ্বংস হয়ে যাবে এবং এই ঘটনার পর ইউরোপে একক জার্মানি খবরদারি করে বেড়াবে, যেটা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এ কারণে জার্মানি আমেরিকায় আগ্রাসন চালাতে পারে এটাও ভেবে তারা এই শক্তি সাম্য রক্ষা করার স্বার্থেই প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ নিয়ন্ত্রিত প্রচার মাধ্যমগুলো মিত্রশক্তির যুদ্ধে জয়ের ব্যাপারে এমনভাবে প্রচার করতে থাকে যা আমেরিকার জনগণকে মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগদানে উৎসাহিত করে। ব্রিটেন কর্তৃক জার্মানির উপর নৌ অবরোধের জবাবে জার্মানি 1915 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে সাবমেরিন যুদ্ধের ঘোষণা করে, যাতে জার্মানি বাইরের কোনো দেশ থেকে অর্থ ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করতে না পারে। তার জন্য ব্রিটেন এই অবরোধ আরোপ করে। বিধায় জার্মানিও পাল্টাপাল্টি আগ্রাসী নীতি গ্রহণ করে এবং শত্রু জাহাজ দেখা মাত্র ডুবিয়ে দেওয়ার ঘোষণা দেয়। এতে যুক্তরাষ্ট্রের জানমাল আক্রান্ত হলে তারা যুদ্ধে যোগদানে উৎসাহিত হয়। যুদ্ধকালীন সময়ে জার্মানি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত করতে, ধর্মঘট ডাকতে শ্রমিকদের গোপনে উৎসাহিত করে, যাতে মিত্রশক্তির কাছে যুক্তরাষ্ট্রের পণ্য সরবরাহ বন্ধ হয়ে যায়। 1915 খ্রিস্টাব্দের জুনে আমেরিকার গোয়েন্দাদের হাতে এ ধরনের প্রমাণপত্র সহ জার্মান কূটনীতিকদের একটি ব্রিফকেস ধরা পড়লে যুক্তরাষ্ট্র 2 জন জার্মান কূটনীতিককে সে দেশ থেকে বহিষ্কার করে দেয়। ফলে যুক্তরাষ্ট্র জার্মান সম্পর্কের আরও অবনতি ঘটে। 1917 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জিসারম্যানের লেখা জিসারম্যান নোট নামক এক গোপন চিঠি ফাঁস হলে তাতে মেক্সিকো ও জাপান জার্মানির পক্ষে যুদ্ধ করলে তাদের পুরস্কার হিসেবে টেক্সাস, নিউ মেক্সিকো, অ্যারিজোনা রাজ্য ছেড়ে দেওয়ার কথা বলা হয়। এই ঘটনায় যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধে যোগদানে উৎসাহিত হয়। যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। তার শান্তি প্রস্তাবও ব্যর্থ হয়েছে। ব্রিটেন ও জার্মানির ক্রমাগত আক্রমণাত্মক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। 2 এপ্রিল 1917 উইলসন মন্ত্রিপরিষদের সুপারিশ ক্রমে কংগ্রেসকে যুদ্ধ ঘোষণার আহ্বান জানান। পরিশেষে 1917 খ্রিস্টাব্দের 6 এপ্রিল মাঝরাতে প্রেসিডেন্ট উড্রো উইলসন আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। এখানে দেখা যাচ্ছে আমেরিকা জার্মানির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে
যে ঘটনার মধ্য দিয়ে ৩রা ফেব্রুয়ারি ১৯১৭ প্রেসিডেন্ট উইলসন কংগ্রেসে বসে আছেন। এই কংগ্রেসে জার্মানির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়। আমেরিকার প্রথম বিশ্বযুদ্ধে যোগদানের একটি নিউজ দেখতে পাচ্ছি এখানে ইভিনিং স্টার পত্রিকা যুক্তরাষ্ট্রের। ইউএস অ্যাট ওয়ার উইথ জার্মানি, প্রেসিডেন্ট সাইন্স রেজলিউশন। আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করছে, তার একটি প্রস্তুতি পর্ব দেখতে পাচ্ছি আমরা এই চিত্রটিতে। যেসব তথ্যসূত্র আমরা ব্যবহার করেছি তা আমরা এখানে তুলে ধরেছি। তো আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।